লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের সম্পর্কের সুতোয়। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। কমলা গার্লস স্কুল থেকে হই হই করে বেরিয়ে এলো ওরা 5 জন। সুনেত্রা, দিব্যা, অর্পিতা, সোমা আর শতরূপা। ক্লাস 5 থেকে ওরা হরিহর আত্মা। গত বছর মাধ্যমিক পাশ করেছে আর তারপর থেকেই ডানা গজিয়েছে। মাঝে মাঝে ঘুরতে চলে যায় গড়িয়াহাট, টুকটাক কেনাকাটা করে। মায়ের জন্য নাইটি, ঠাম্মার জন্য ব্লাউজ, সেফটি পিন অথবা নিজের জন্য কোনো জাঙ্ক জুয়েলারি। কেনাকাটি শেষ হবার পর ফুচকা খেলো ওরা। তারপর চলে এলো বাস স্ট্যান্ডে। দিব্যা টালিগঞ্জে থাকে, সুনেত্রা থাকে মুদিয়ালিতে। অর্পিতা, সোমা আর শতরূপাও টালিগঞ্জে থাকে। একসাথে রোজ ওরা বাসে করে যাওয়া আসা করে। বাস আসতে দেরি করছে দেখে তিতি বিরক্ত ওরা 5 জনই। কিছুদিন পরেই ভোট শুরু হবে, বিধানসভা নির্বাচন, তাই বাস খুব কম। ভোট এখন পুজো পার্বণের মতো উৎসব, বেশ কয়েকদিনের ব্যাপার। খুব ভোগাবে আমাদের একদিন, সোমা বলল। সমস্বরে বলল বাকি 4 জন। গোড়ালি উঁচু করে অর্পিতা দেখার চেষ্টা করছিল বাস আসছে কিনা, আর সেটা দেখতে গিয়ে এমন একটা জিনিস অর্পিতার চোখে পড়ল যে তার মনে হলো পায়ের তলার মাটি কাঁপছে। অর্পিতার জিভ আড়ষ্ট হয়ে গেল। বন্ধুরা যথারীতি হই হই করে কথা বলছিল, কিন্তু অর্পিতার মনে হলো কানেও সে এখন কিছুই শুনতে পাচ্ছে না, চোখেও সে যেন ঝাপসা দেখছে। তার দূরের দৃষ্টি কি ক্ষীণ হয়ে গেছে? একটু আগে সে যা দেখেছে সবটাই কি ভুল ছিল? অন্তত এই মুহূর্তে এই কথাটা বিশ্বাস করতে অর্পিতার ভীষণ ইচ্ছে করছিল। অর্পিতার মনে হলো তার গলায় যেন কি একটা বিধে আছে। অর্পিতার বাবা গতকাল বাটা মাছ এনেছিল। ওই ছোট বাটা মাছটার যে কি অসম্ভব কাঁটা ছিল। খেতে গিয়ে গলায় কাঁটা বিধে গিয়েছিল অর্পিতার। মা বলেছিল খানিকটা শুকনো ভাত মণ্ড পাকিয়ে খেয়ে নিলে কাঁটা নেমে যাবে গলার থেকে। তাহলে কি নামেনি কাঁটাটা? গলার কোনো লুকোনো খাজে সেটা আত্মগোপন করেছিল। সুযোগ বুঝে খোঁচা দিয়ে অর্পিতাকে এখন রক্তাক্ত করে প্রতিশোধ নিতে চাইছে। বাবা আগে প্রতি রবিবার মাটন নিয়ে আসতো, কিন্তু এখন চিকেন আনে, নয়তো এই কাঁটা ভর্তি বাটা মাছ। আগে কাতলা আসতো বাড়িতে, নয়তো বেশ বড় ওজনের রুই। এখন বাবা বাজার থেকে চারা মাছ নিয়ে আসে। এত কাঁটা ভরা মাছ বেছে অর্পিতা খেতে পারে না, তবু অর্পিতা বাবাকে কথাটা কিছুতেই বলতে পারেনি। মা অর্পিতাকে কিছুদিন আগেই বলেছিল, একটু মানিয়ে গুছিয়ে এখন চলতে হবে অর্পি, তোমার বাবার অফিসে এখন বেজায় গোলমাল। হুটহাট লোকজন তাড়িয়ে দিচ্ছে। যারা ছোটোখাটো পোস্টে আছে তাদের ইউনিয়ন আছে বলে ম্যানেজমেন্ট তেমন সুবিধে করতে পারবে না, কিন্তু তোমার বাবা অফিসার পদে আছেন, যখন তখন তার চাকরি চলে যাবার ভয়। তাই তিনি বলেছেন ভবিষ্যতে যাতে আমরা পয়সার অভাবে বিপদে না পড়ি, সেজন্য ব্যাংকে তাকে অনেক টাকা জমিয়ে রাখতে হবে। আমাদের সুরক্ষার জন্যই তো তিনি এরকম সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া জিনিসপত্রের দাম বাড়ছে, অথচ তোমার বাবাকে কোনো ইনক্রিমেন্ট দেওয়া হয়নি। খাওয়া দাওয়া, লাইফস্টাইল আর আরও কিছু কিছু অভ্যেস তোমাকে বদলাতে হবে মা। বেশি সঞ্চয় করতে চাইলে সংসারের খরচের খাতায় টান পড়বেই। সেক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই হলো ম্যাচুরিটি, প্রকৃত শিক্ষা। প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে চলার কথাটা অর্পিতা স্কুলের দিদিমণিদের কাছে শুনেছে, বইতেও পড়েছে কথাটা। চিরদিন কাহারও সমান নাহি যায়। ঠাকুমা বলে, যে সয় সেই রয়, সেই জিতে যায়। অর্পিতা তো জিততেই চায়, সকলের ভালোবাসা পাওয়াটাই যে আসল জেতা, কথা অর্পিতা মনে প্রাণে বিশ্বাস করে। হতেই পারে তার বাপির অফিসের অবস্থা এখন খারাপ, করোনার জন্য সর্বত্র একটা অর্থনৈতিক টানাপোড়েন তো চলছেই। অর্পিতা এতটাও ছোট নয় যে বাবার অসহায়তার কথা সে বুঝবে না, আর সেই দুর্দিনে মাথা ঠান্ডা রেখে সবাই সবার পাশে দাঁড়িয়ে তার মোকাবিলা করতে হবে। বুদ্ধিমানেরা তাই করে, অর্পিতাও নির্বোধ নয়, সে যথেষ্ট বুদ্ধিমতী। অর্পিতা মাকে বলেছিল, আমি সবটা বুঝেছি মা, তোমাকে এত কিছু এক্সপ্লেন করতে হবে না, বাবা যা করবে সে তো আমাদের সকলের ভালোর জন্যই করবে।
অর্পিতার বিশ্বাসে কি ফাটল ধরছে ধীরে ধীরে? একটু আগে তার বুকের মধ্যে যে ভূমিকম্প হয়ে গেছে, তার কম্পনের তীব্রতা পরিমাপ করার সাধ্য কি রিক্টার স্কেলের আছে? কয়েক মিনিট পর বাস আসছে দেখেও অর্পিতার পায়ের পাতা 1 ইঞ্চিও সরল না। দিব্যা ধাক্কা দিল অর্পিতাকে। এই অর্পি, কি হলো তোর? অর্পিতা নিজের কাঁধের কাছে ব্যাগটা খিমচে ধরে বাস্তবে ফেরার চেষ্টা করল। বন্ধুদের বলল, তোরা যা, আমাকে এখনই একবার স্কুলে যেতে হবে। ততক্ষণে বাস এসে গেছে একদম সামনে। সবাই উঠেও পড়েছে বাসে। শেষ পাদানিতে পা রেখে দাঁড়িয়েছিল শতরূপা। অর্পিতাকে একভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শতরূপা বাস থেকে নেমে পড়ল। বাসটাতে যাকে বলে একেবারে ঠাসাঠাসি ভিড় ছিল। অর্পিতা আর তার বন্ধুদের টাল বাহানা করতে দেখে অন্যান্য যাত্রীরা ক্রমশই বেশ বিরক্ত হচ্ছিল। শতরূপা বাস থেকে নেমে আসার পর বাকিরা কেউ কিছু বুঝে ওঠার আগেই বাস ছেড়ে দিল। বাস থেকে নেমে শতরূপা চিৎকার করে বন্ধুদের উদ্দেশ্যে বলল, আমি অর্পিতার সাথে আছি, তোরা চিন্তা করিস না, প্রয়োজন হলে দিদিভাইকে ডেকে নেব। শতরূপার দিদি দেবদত্তা বাসন্তী দেবী কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছে। ঘুরে তাকাতেই শতরূপা দেখল তরতর করে হেঁটে খানিকটা এগিয়ে গেছে অর্পিতা। কোনো কথা না বলে শতরূপা তার পিছু নিল। 2 পা এগোতেই দেখা হয়ে গেল দেবদত্তার সাথে। দেবদত্তা বোনকে বলল, কোথায় যাচ্ছিস? ঠোঁটে আঙুল দিয়ে দিদিকে চুপ করতে বলে ইশারা করে অর্পিতাকে দেখালো শতরূপা। দেবদত্তা অধৈর্য হয়ে বলল, কোথায় যাচ্ছে অর্পিতা, তুই জানিস না? শতরূপার মনে হচ্ছিল অর্পিতার হয়তো কোনো কারণে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। চতুর্দিকে করোনার জীবাণু ঘুরছে। মাস্কের ফাঁক ফোকর দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে জীবাণু মানবদেহের শরীরে ঠিকই ঢুকে পড়ছে। মানুষ মরে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। তাহলে করোনার জীবাণু যদি মস্তিষ্কে আক্রমণ করে, মানুষের মস্তিষ্ক বিকৃতি ঘটিয়ে দেয়, তাতে আর আশ্চর্য কি? আসলে শতরূপার তখন মনে হচ্ছিল অর্পিতা নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে, আর সেটা করোনা ভাইরাসের খেলা। এটা নিয়ে শতরূপার আপাতত কোনো সংশয় নেই। মাথা খারাপ হয়ে গেলে মানুষ ঠিকানা ভুলে এদিক সেদিক চলে যায়, সারা জীবনের মতো নিরুদ্দেশ হয়ে যেতেও পারে। আজ যদি অর্পিতা সত্যি হারিয়ে যায়, আর ওর বাবা মা অথবা স্কুলের দিদিমণিরা যদি বলেন, তোমরা তো রোজ একসাথেই যাতায়াত করো, তোমাদের মধ্যে একজনও কি দেখতে পাওনি অর্পিতা কোথায় গেল? তখন সবাইকে কি জবাব দেবে শতরূপা? বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে দেখেও সে নিজের ভালো বুঝে অন্যদের মতো বাসে উঠে পিঠ টান দিয়েছিল। কেউ যদি কোনো কিছু নাও জানতে চায়, নিজের বিবেকের কাছেও তো জবাবদিহি করার দায় শতরূপার আছে। অর্পিতা বলেছিল তাকে এখনই স্কুলে ফিরে যেতে হবে। যেন মনে হচ্ছিল স্কুলে কিছু একটা ফেলে এসেছে অর্পিতা। কিন্তু এমন তো হয়েই থাকে, সেক্ষেত্রে পরদিন স্কুলে গেলেই তো সেটা ফেরত পাওয়া যায়। অর্পিতা কি জেনে বুঝে মিথ্যে কথা বলেছে? কারণ ও তো স্কুলের দিকে যাচ্ছে না। অর্পিতার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মুহূর্তে জেনে বুঝে মিথ্যে বলার মতো মানসিক স্থিতিও অর্পিতার নেই। খানিকটা এগিয়ে এসে প্যান্টালুন্সের দোকানের সামনে এসে দাঁড়ালো অর্পিতা। দেবদত্তার ধৈর্যচ্যুতি ঘটছিল। তোদের তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে, এতক্ষণ নিশ্চয়ই আড্ডা মেরে রাস্তায় ঘুরছিলি, আবার দোকানের সামনে এলি কেন? বাড়ি যাবার কি ইচ্ছে নেই নাকি? বোনকে প্রশ্ন করল দেবদত্তা। শতরূপা অর্পিতাকে লক্ষ্য করছিল, দিদির কথার কোনো উত্তর দিল না। অর্পিতা 2 মিনিট ভাবল, এই পথেই তো ওদের দুজনকে সে আসতে দেখেছিল, কিন্তু তারপর কোথায় গেল? প্যান্টালুন্সেই যে ঢুকেছে তাও তো নিশ্চিত করে বলা যায় না। তাহলেও কি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে অর্পিতা? কিন্তু কতক্ষণ সে এভাবে দাঁড়িয়ে থাকবে? শতরূপা আর দেবদত্তা দিদি যে তার প্রায় পেছনেই এসে দাঁড়িয়েছে, সেটাও তো তার নজর এড়িয়ে যায়নি। এই মুহূর্তে ওরা যদি কৈফিয়ত চায় অর্পিতার কাছে, হঠাৎ সে এখানে এসে এভাবে দাঁড়ালো কেন, তখন ওদেরই বা কি জবাব দেবে অর্পিতা? গড়িয়াহাট এই মুহূর্তে লোকে লোকারণ্য। এর মধ্যে একটা চেনা লোককে খুঁজে বের করা কি আদৌ সম্ভব? তবুও এত সহজে হাল ছেড়ে দিতেও অর্পিতা রাজি নয়। অর্পিতা একবার আর চোখে তাকালো শতরূপার দিকে। 2 বোনে ফিসফিস করে কিছু কথা বলছে। কান খাড়া করলো অর্পিতা। চোখটা অবশ্য ধারালো ছুরির ফলার মতো চতুর্দিকে ঘোরাফেরা করছিল। অর্পিতা শুনতে পেল দেবদত্তা বলছে, কি ব্যাপার বলতো, এখানে এভাবে দাঁড়িয়ে থাকার মানেটা কি? শতরূপা বলল, সেটাই তো বোঝার চেষ্টা করছি। দেবদত্তা বলল, অর্পিতা কি ডেটিং করছে নাকি? শতরূপা বলল, আমি কিচ্ছু জানি না। দেবদত্তা বলল,
জানিস না তো কথাটা ওকে সরাসরি জিজ্ঞাসা কর। শতরূপা বলল, জিজ্ঞাসা করে লাভ নেই, একটু আগেই ও একটা কাঁচা মিথ্যে কথা বলেছে। দেবদত্তার কণ্ঠে বিস্ময়। কি বলেছিল? শতরূপা বলল, স্কুলে যাবে বলেছিল, অথচ এখানে এসে অপেক্ষা করছে। দেবদত্তা বলল, ও যা পারে করুক, তোকে এত গোয়েন্দাগিরি করতে হবে না। যে বন্ধু এত মিথ্যে কথা বলে তার প্রতি তোকে এত দায়িত্ব দেখাতে হবে না। তুই বাড়ি চল তো, মা চিন্তা করবে। শতরূপা দৃঢ় স্বরে বলল, অর্পিতাকে না নিয়ে আমি এখান থেকে নড়ছি না। শতরূপা আর তার দিদির উপস্থিতি সেই মুহূর্তে অর্পিতার বিরক্তি লাগছিল, কিন্তু কিছুক্ষণ পরই মনটা কৃতজ্ঞতায় ভরে উঠেছিল। দেবদত্তা দিদির একটা তীব্র ঘৃণাসূচক উচ্চারণে অর্পিতা চমকে তাকালো। ছি! কথাটা তাকে উদ্দেশ্য করে দেবদত্তা বলল কি না অর্পিতা বুঝতে পারল না। শুধু চোখ আটকে গেল সেই দুটো মানুষের দিকে, যাদের একটু আগে দেখে অর্পিতার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। প্যান্টালুন্স থেকে বেরিয়ে এলো সেই দুটো মানুষ। মেয়েটির হাতে ধরা আছে একটা নতুন জামার প্যাকেট। অর্পিতা আড়ালে সরে গিয়ে নিজেকে যথাসম্ভব আড়াল করার চেষ্টা করছিল। সামান্য দূরত্ব বজায় রেখে অর্পিতা ওদের অনুসরণ করছিল। একজন ফুচকা বিক্রেতার সামনে এসে দাঁড়ালো ওরা। বয়স্ক লোকটি হেসে হেসে কি যেন বলছে মেয়েটিকে। তারপর ওরা ফুচকা খেতে শুরু করলো। অর্পিতার দৃষ্টি অনুসরণ করে দেবদত্তা বলল, ওদের দেখছিস? চমকে তাকালো অর্পিতা। ইতস্তত করে বলল, হ্যাঁ। দেবদত্তা বলল, তোর চেনা কেউ? অর্পিতা বলল, ওই আমাদের পাড়ায় থাকেন ভদ্রলোক। দেবদত্তা বলল, যে লোক একটা হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় তাকে তুই ভদ্রলোক বলছিস? অর্পিতা বলল, তুমি চেনো ওদের? দেবদত্তা বলল, ওই মেয়েটা আমাদের সঙ্গে বাসন্তী দেবী কলেজেই পড়ে, ইংলিশ অনার্স, সেকেন্ড ইয়ার। অর্পিতা বলল, ঠিক আছে, এবার চলো, যেতে যেতে বাকিটা শুনবো। হাঁটতে শুরু করলো ওরা তিনজন। দেবদত্তা বলল, কি আর শুনবি, ওই যে মেয়েটাকে দেখলি, ওর নাম রিয়া। ফার্স্ট ইয়ারে যখন এসে ভর্তি হয়েছিল তখন গুনে গুনে দুটো সালোয়ার কামিজ ছিল, রং চটা। এখন তো সাজের বাহার দেখলি, কাজল, লিপস্টিক, চুলের লেয়ার কাট। কয়েকদিন আগে স্নিগ্ধা একজন বয়স্ক লোকের সঙ্গে ওকে কলেজ স্ট্রিটে ঘোরাফেরা করতে দেখেছিল। বইটই কিছু কিনছিল, কিছুই তো প্রায় ছিল না। লাইব্রেরি থেকে বই তুলে কোনো রকমে চালাচ্ছিল। পিতা বলল, মেয়েটা তো তোমাদের ক্লাসমেট, ওই ভদ্রলোক ওর কে হয়? কোথা থেকে এত কিছু পাচ্ছে? তোমরা ওকে জিজ্ঞাসা করলে না কেন? দেবদত্তা বলল, স্নিগ্ধা জিজ্ঞাসা করেছিল তো। কি বলল জানিস? শতরূপা বেশ একটা রহস্যের গন্ধ পাচ্ছিল। বলল, নিশ্চয়ই বানিয়ে কিছু একটা বলেছে, নাকি পুরোপুরি অস্বীকার করে বলল যে স্নিগ্ধাদি সব ভুল দেখেছে? অর্পিতা বলল, হয়তো বলেছে ভদ্রলোক ওর বাবা বা বিশেষ কোনো আত্মীয়। দেবদত্তা বলল, কলেজে ভর্তি হবার পর বলেছিল 2 বছর আগেই ওর বাবা মারা গেছেন। আত্মীয় বলতেও ওদের কেউ নেই। ওর মা নাকি সেলাই করে কোনো রকমে সংসার চালায়, আর এরই মধ্যে ওর মায়ের চোখের সমস্যাও শুরু হয়েছিল। রিয়া বলেছিল লেখাপড়া ছেড়ে দেবে। তার মধ্যে ভগবান নাকি ওদের মা মেয়েকে উদ্ধার করার জন্য ওই ভদ্রলোককে পাঠিয়ে দিয়েছেন। উনি নাকি ওর বাবার মতো, যত সব ন্যাকা ন্যাকা কথা। আজকালকার দিনে সলিড কোনো স্বার্থ না থাকলে কেউ কখনো কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে? তুই বল। অর্পিতা মাথা নাড়ল, তারপর বলল, বাসের জন্য অপেক্ষা করবে নাকি অটো করে চলে যাবে? শতরূপা আর দেবদত্তা দুজনেই অর্পিতার প্রস্তাবে সম্মতি প্রকাশ করল। অটো আসতে তিনজন পাশাপাশি তড়িৎ গতিতে উঠে বসল। অর্পিতা বলল, দেবদত্তাদি, তুমি আমাকে একটা ব্যাপারে হেল্প করবে? ওই মেয়েটার বাড়ির অ্যাড্রেসটা তুমি আমাকে জোগাড় করে দিতে পারবে? দেবদত্তা অবাক হয়ে বলল, ওর অ্যাড্রেস নিয়ে তুই কি করবি? একটা বাজে নোংরা মেয়ে। তোদের পাড়ার ওই চেনা লোকটাকে বরং রাস্তাঘাটে দেখলে এড়িয়ে চলিস। এসব লোকের চোখে লালসা ঠিক ঠিক করে, যে কোনো মেয়ে দেখলেই এরা তাকে ছেড়ে কথা বলে না। চোখের কোণ দিয়ে অর্পিতাকে জরিপ করল শতরূপা। কিছুদিন আগে ফ্যামিলির একটা গ্রুপ ফটো স্কুলে নিয়ে এসেছিল অর্পিতা। সেখানে সে অর্পিতার বাবার ফটো দেখেছিল। ওই ভদ্রলোকটিকে দূর থেকে অস্পষ্টভাবে হলেও শতরূপা দেখেছে। শতরূপা নিশ্চিত উনি অর্পিতার বাবা। নিজের বাবাকে অন্য একটা মেয়ের সাথে দেখে কোনো মেয়ের পক্ষে কি সেটা মেনে নেওয়া সম্ভব? সেই তুলনায় অর্পিতা যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখেছে। এখনো পর্যন্ত নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে রেখেছে অর্পিতা।
শতরূপার তো একরকম শ্রদ্ধাই হচ্ছিল অর্পিতাকে দেখে, তবে দিদির ওরকম ঝাঁঝালো মন্তব্যে অর্পিতার ক্ষত বিক্ষত হৃদয়ের গভীরে যে আর এক প্রস্থ চাবুকের ঘা পড়েছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। শতরূপা বন্ধুর পিঠে হাত রাখল, তারপর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, আজ তো বাড়ি প্রায় এসেই গেলাম, কাল স্কুলে গিয়ে কথা হবে খন। তুই নিজেকে শক্ত রাখ, ভেঙে পড়িস না, বাড়িতে এ ব্যাপারে কাউকে কিছু বলিস না। শতরূপার কথা শুনে অর্পিতা চমকে উঠল। গ্রুপ ফটোর ছবিটা দেখার ফলস্বরূপ শতরূপা যে তার বাবাকে চিনতে পেরেছে সেটা সে বুঝতে পারছিল। অর্পিতা কাতর চোখে বন্ধুর দিকে তাকালো। বন্ধু যে কি বলতে চাইছে সেটা বুঝতে পারছে শতরূপা। অর্পিতার হাত স্পর্শ করে শতরূপা বলল, কালকে ওই মেয়েটার ঠিকানা তুই পেয়ে যাবি, চিন্তা করিস না। আমি খবর সংগ্রহ করতে পছন্দ করি, নিজের জানা কথাগুলো প্রচার করা আমার স্বভাব বিরুদ্ধ। ফুচকা খাবার পর রিয়াকে নিয়ে আরও কিছু টুকিটাকি জিনিস কিনল ইন্দ্রনীল। খুব ইচ্ছে করছিল মায়ের জন্য কিছু একটা কিনতে। মা তো বেরোয় খুব কম, বয়সও তো হলো না কম মায়ের। ৬৮ বছর বয়স এখন তার মায়ের। ছোট থেকে ইন্দ্রনীল দেখেছে নানা রঙের পার্স মায়ের ভীষণ পছন্দ। খানিক ইতস্তত করে কিনেই ফেললো একটা পার্স। মাকে বললেই হবে, ধর্মতলার কোনো দোকান থেকে সে ওটা কিনেছে। স্ত্রী কাকলির জন্য একটা নাইটি নিল ইন্দ্রনীল। ব্যাগের মধ্যে নাইটি ভরে ছুঁড়ে ফেলে দিল চিকচিকে প্লাস্টিক। রিয়া সেটা দেখে বলল, এমা মামু, এটা তুমি কি করলে? তোমার বুঝি প্লাস্টিকের প্যাকেট ভালো লাগে না? বেশ তো, তাহলে তো তুমি ওটা আমাকে দিতে পারতে। কত সময় এগুলো কত কাজে আসে বলো তো? মা বলে কোনো জিনিস ফেলতে নেই। ইন্দ্রনীল রায় হাসলেন, তুই একদম তোর মায়ের মতো রিয়া। তারপর বললেন, চল তোকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসি। রিয়া মাথা নিচু করল, আমি মায়ের মতো নয় মামু, আমি তোমার কাছ থেকে সাহায্য নিই বলে মা আমার উপর কত রাগ করে তুমি জানো না মামু। ইন্দ্রনীল রায় একটা ট্যাক্সি দাঁড় করালেন। রিয়া বলল, বাসে গেলেই তো হতো। ইন্দ্রনীল বলল, না হতো না, একটা দিন একটু ভালো করে বাঁচতে ইচ্ছে করে না তোর? রিয়া চুপচাপ ট্যাক্সিতে উঠে বসল। মনে মনে বলল, ইচ্ছে তো করে মামু, খুব ইচ্ছে করে। সারা জীবন সেই ভিড়ে ঠাসা ট্রেন বাসে করে যাতায়াত করেছি। ইচ্ছে করে ভালো ভালো খাবার খেতে, ভালো পোশাক পরতে, ভালো বাড়িতে থাকতে। ট্যাক্সি চড়ে অনর্থক ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে গোটা কলকাতা শহর। কিন্তু সেটা নিজের পায়ে দাঁড়িয়ে, নিজে রোজগার করে তোমার কাছ থেকে নেওয়া এই সব সুবিধেগুলো যে আমার অনধিকার। মনে হয় তোমার পরিবারের মানুষগুলোকে বঞ্চিত করে চুরি করে আমি এই সব সুযোগ সুবিধে ভোগ করছি তোমার উদারতার সুযোগ নিয়ে। মাঝে গতকাল আমায় বলল, কি দরকার তোর এত লেখাপড়া করার? নিজে খেটে রোজগার করে খেতে পারিস না? আমার কাছে সেলাই শিখে তুই যদি নিজে উপার্জন করে মায়ের দায়িত্ব নিতে পারতিস, সেইটা আমার গর্বের হতো। এমন সুবিধাবাদী মেয়ে পেটে ধরেছি ভাবলে লজ্জায় আমার মাথা কাটা যায়। ট্যাক্সির জানলা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে এসব এলোমেলো চিন্তা করছিল রিয়া। ইন্দ্রনীল বলল, এই রিয়া, এত ভাবছিস কি বলতো? ভাবিস না, এই সব হলো আমার ইনভেস্টমেন্ট। সময় মতো সব সুদে আসলে উসুল করে নেব। চাকরি পাবার পর মামুকে তুমি ভুলে যাবে, সেটি হচ্ছে না। নিজের রসিকতায় নিজেই হা হা করে হেসে সহজ হবার চেষ্টা করছিল ইন্দ্রনীল। কিন্তু রিয়ার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে চুপ করে গেল। নীরবতার গভীরতায় অতীতের গল্পেরা ইন্দ্রনীলের মনে তখন উকি ঝুঁকি দিচ্ছিল। ছোটবেলায় মামার বাড়ি বেড়াতে গিয়ে যে গল্পের সূচনা হয়েছিল তার গতিপথ ইন্দ্রনীলের সম্পূর্ণ অজানা ছিল। গরমে ছুটি পড়লেই মামার বাড়ি বেড়াতে যেত ইন্দ্রনীল। সেখানে বন্ধুত্ব হয়েছিল স্বপ্নার সাথে। জীবনের সেরা সময় হলো ছেলেবেলা, আর বন্ধু হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক। তবে সেই বাল্যকালে ইন্দ্রনীল এত কিছু বুঝতো না। ইন্দ্রনীল শুধু বুঝতো গরমের ছুটি মানেই হলো দেদার মজা। পড়াশোনার বালাই নেই, শুধু খেলে বেড়ানো, মামাতো ভাই বোনদের সাথে সারাদিন হুটোপুটি করা, আর দিদার কাছে চুপটি করে বসে গল্প শোনা। দিদা অবশ্য শুধু রূপকথার গল্প বলতো না, দিদা তার জীবনের রাজপুত্রের আগমনের গল্পও বলতো। মানে ইন্দ্রনীলের দাদুর কথা বলতো দিদা। দাদুর কথা ওর মনে নেই, শুধু ছবিতে দেখেছে। ইন্দ্রনীল শুনেছে তার যখন মাত্র 3 বছর বয়স তখনই দাদু স্টার হয়ে গিয়েছিল। তাই দিদার মুখে দাদুর গল্প শোনার ব্যাপারে ইন্দ্রনীলের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। দিদার বিয়ে হয়েছিল মাত্র 13 বছর বয়সে, আর দাদু তখন কলেজ ছাত্র। গল্পটা এটুকু আগেই শুনেছিল ইন্দ্রনীল, তবু ক্লাস 7-এ ওঠার পর আবার শুনতে ইচ্ছে হলো। একটু বিস্তারিত করে শুনতে ইচ্ছে হলো, কারণ ইন্দ্রনীল তখন স্কুলের বন্ধুদের পাল্লায় পড়ে নিজের শরীরে পরিবর্তনের আভাস পেয়েছে। নর নারীর সম্পর্কের বিষয়ে তার তখন অসীম কৌতূহল।
ভালোবাসা মানে যে শুধু মা বাবা, আত্মীয়, বন্ধু বান্ধব আর তার পোষা কুকুর কালু নয়, সেটা বুঝেছে ইন্দ্রনীল। এই ভালোবাসার মানে হলো প্রেম। এটা বন্ধুরা তাকে বলেছে, কিন্তু প্রেম মানে যে ঠিক কি, সেইটা অন্ধকার ঘরে আলপিন খোঁজার মতো অনেক হাতড়ে বেরিয়েছে ইন্দ্রনীল, তবু কিছুতেই খুঁজে বের করতে পারেনি। ইন্দ্রনীলের মনে হতো একমাত্র তার দিদা সুপ্তি দেবীই পারে এর হদিশ দিতে। ইন্দ্রনীল রাতে গরম আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে আয়েশ করে পান্তা খেয়ে দিদাকে বলল, তুমি সেই কত ছোট্টটি ছিলে দিদা, বলো, সেই যখন বিয়ে করে দাদু তোমাকে এখানে নিয়ে এসেছিল। দিদা বলল, হ্যাঁ গো নীলু দাদু ভাই, কত ছোটবেলায় বিয়ে করে তোমার দাদু আমাকে এই গ্রামে নিয়ে এলো। আমার বাপের বাড়ি খুব বেশি দূরে তো ছিল না, মোটে 1 ঘন্টার পথ হতো নয়। মোটর গাড়ি করে গেলে 20 মিনিট লাগতো। আমি এসেছিলাম রিকশায় চড়ে। সে কত কেঁদেছিলাম গো দাদু ভাই, মা বাবা সবাইকে ছেড়ে একটা অচেনা অজানা লোকের হাত ধরে আসছি পরের বাড়ি। মা আঁচলে চোখ মুছিয়ে দিয়ে বলেছিলেন, স্বামী তো মেয়ে মানুষের সবচেয়ে আপনার জন রে মা। স্বামী স্ত্রীর সম্পর্কের বাঁধন হলো সবচেয়ে পোক্ত ভালোবাসার বন্ধন, 7 জন্মের সম্পর্ক। ইন্দ্রনীল বলল, ভালোবাসার সম্পর্ক দিদা? সুপ্তিদেবী বললেন, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই তো গড়ে ওঠে না নীলু। ইন্দ্রনীল বলল, কিন্তু দাদুর হাত ধরে আসার সময় তো তুমি কেঁদেছিলে। তোমাকে, তোমার মা বাবা সবার সাথে যে লোকটা তোমাকে আলাদা করে দিল, তাকে ভালোবাসলে কি করে? তোমার তখন দাদুর উপর রাগ হয়নি? সুপ্তিদেবী বললেন, হয়েছিল বই কি দাদু ভাই, খুব রাগ হয়েছিল। তার ওপর তোমার দাদু ফুলশয্যার রাতে আমায় বলল, কলকাতার কলেজে কোন এক ছুরি আছে, তার সঙ্গে তার নাকি বেজায় বন্ধুত্ব, তাকেই নাকি সে ভালোবাসে। শুনে আমিও মুখের ওপর বলে দিলাম, বটে, আপনিও তাহলে জেনে রাখুন, আমিও বঙ্কুকে খুব ভালোবাসি, সে আমার চুকিতকিত খেলার বন্ধু। শুনে তোমার দাদুর সে কি রাগ। বললেন, কি এত বড় কথা, নিজের স্বামীর সামনে বসে তুমি পরপুরুষকে ভালোবাসার কথা বলছো? আমিও বললাম, সে তো তুমিও আমাকে অন্য মেয়েকে ভালোবাসার কথা বলেছ, নিজের বেলা বুঝি 7 খুন মাফ। তখন উনি বললেন, ঠিক আছে ঠিক আছে, আর কখনো আমরা অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভালোবাসার কথা বলবো না। সেই থেকে তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল দাদু ভাই, যে সম্পর্ক কখনো শেষ হয় না। আমার তো বিশ্বাসই হয় না যে তিনি আমাকে ছেড়ে চলে গেছেন। মনে হয় সর্বক্ষণ আশেপাশেই আছেন। যখন শরীর খারাপ হয়, মনে হয় বিছানার পাশটিতে এসে বসে তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। যখনই কোনো সমস্যায় পড়ি, তার বাঁধানো ছবিখানার সামনে গিয়ে দাঁড়াই, মনে হয় তিনি আমার সব সমস্যার সমাধান করে দেবেন। ইন্দ্রনীলের চেয়ে 3 ক্লাস সিনিয়র সঞ্জুদা সব শুনে বলেছিল, বিয়ে করে পাশাপাশি শুলে ভালোবাসা একটা হয়ে যায় বটে, কিন্তু সেটা যেন কেমন কেমন, মন দেওয়া নেওয়ার আগে শরীরের সম্পর্ক তৈরি হয়ে গেল। আমি তো আগে বন্ধুত্ব করব, ভালোবাসবো, তারপর বিয়ে করব। সঞ্জুদা কথা বলার পর ইন্দ্রনীলের শুধু স্বপ্নার মুখটাই মনে পড়ত। যদিও খুব ছোটবেলায় স্বপ্নার সাথে ইন্দ্রনীলের যে সখ্যতা গড়ে উঠেছিল, তাতে মিষ্টির চেয়ে ঝাল আর নোনতার ভাগ বেশি ছিল। অর্থাৎ একটুক্ষণ শান্তিপূর্ণ আলাপচারিতার পরই ঝগড়া লেগে যেত। স্বপ্না সে বছর ক্লাস 6-এ উঠেছে। ক্লাস 9-এর ইন্দ্রনীল তাকে পড়াতে বসল। যথারীতি অঙ্ক ভুলভাল করতেই ইন্দ্রনীল তাকে বলল, মাথা মোটা। রাগ করে বই খাতা নিয়ে উঠে গেল স্বপ্না। বলল, ভালো তো, আমি মাথা মোটা আর তুমি পণ্ডিত, তোমাকে আর আমায় পড়াতে হবে না, যাও। ছাত্রী হাতছাড়া হয়ে গেল দেখে খুব কষ্ট পেয়েছিল ইন্দ্রনীল। তার মধ্যে বাবাও হুকুম দিলেন, সামনেই তোমার মাধ্যমিক, এবার মামার বাড়ি যাওয়া বন্ধ করো। কয়েক বছর লেখাপড়ার চাপ, খেলাধুলার উত্তেজনা, কলেজের নতুন বন্ধু বান্ধব আর সিনেমার পত্রিকা, রূপসী নায়িকাদের লাস্য নিয়ে স্বপ্ন দেখে মশগুল হয়ে কাটিয়ে দিল ইন্দ্রনীল। রোগা শ্যামলা স্বপ্নার স্মৃতি তখন ফিকে। সে ঝাপসা স্মৃতি উস্কে দিয়ে ধিকি ধিকি কয়লার আগুনে বাতাস দিয়ে বিনা নোটিশে সদ্য মাতৃহারা অনাথ স্বপ্নাকে বাড়িতে নিয়ে এসেছিল ইন্দ্রনীলের মা কৃষ্ণা। স্বপ্না যে তার ছেলেবেলার সইয়ের মেয়ে। শুধু কি তার সই ছিল দুর্গা? নিজের যে বয়সে 4 বছরের ছোট দুর্গাকে কৃষ্ণা দেবী যে তার ছোট বোনের মতো দেখতেন। এক হাতে ইজের টেনে ধরে দুর্গাকে কোলে তুলে জাপটে ধরে আলপথ ধরে ছুটতেন। বিয়ে হয়ে কৃষ্ণা যখন গ্রাম থেকে কলকাতা টালিগঞ্জে এলেন, সেদিন তো দুর্গা মা বাবার চেয়েও বেশি কেঁদেছিল। সেসব স্মৃতি যে কৃষ্ণার ভাড়ার ঘরে সযত্নে রাখা ছিল।
বিধবা বোনকে বাড়িতে স্থান দিলেও সে চলে যাবার পর স্বপ্না তার মামার বাড়ির লোকদের কাছে গলগ্রহ এবং নিতান্তই অপ্রয়োজনীয় বিবেচিত হয়ে গোয়াল ঘরের এক কোণে স্থান পেয়েছিল। বাপের বাড়ি গিয়ে সইয়ের মেয়ের এই করুণ অবস্থা সহ্য করতে পারেননি কৃষ্ণাদেবী। স্বামী শাশুড়ির বিনা অনুমতিতেই তাকে নিয়ে চলে এসেছিলেন টালিগঞ্জে, যে বাড়িটাকে কৃষ্ণা নিজের বাড়ি বলে ভাবতেন। মেয়েদের যে কোনো নিজের বাড়ি হয় না, সেইটা বুঝতে তিনি ভুল করে ফেলেছিলেন। চোখের সামনে স্বপ্নাকে দেখে যখন তার শাশুড়ি বলেছিলেন, তোমার বাপের বাড়ি গ্রাম থেকে কাজের লোক নিয়ে এলে বুঝি, কৃষ্ণাদেবী থতমত খেলেও বুদ্ধিমতী স্বপ্না ঝটপট বলেছিল, হ্যাঁ ঠাকুমা, আপনার বাতের ব্যথা, আপনার যত্ন করার জন্যই মাসিমা আমাকে নিয়ে এলেন। ইন্দ্রনীলের ঠাকুমা প্রাথমিকভাবে খুশি হলেও মুহূর্তের মধ্যেই তা মিলিয়ে গেল। চিন্তিত মুখে বললেন, কিন্তু খোকাকে কথাটা জানিয়েছ তো বৌমা? সংসারে ছেলেদেরই তো কেবল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। সমস্ত মেয়ে ঘরে থাকবে, খোকা আবার এই নিয়ে কোনো অশান্তি করবে না তো? ঘিঞ্চি একটা বস্তির অনতি দূরে সরু গলির সামনে ট্যাক্সি দাঁড় করিয়ে রিয়া বলল, তুমি কি আমাদের ঘরে একবার আসবে মামু? ইন্দ্রনীল হাসল না, গম্ভীরভাবে বলল, আজ থাক, অন্যদিন আসব। অন্য কোন দিন আসবে ইন্দ্রনীল সে কথা জানে না, কারণ স্বপ্নার সামনে যেতে তার অস্বস্তি হয়। নিষ্ঠুর জীবন স্বপ্নাকে যেভাবে সবকিছু থেকে নির্লিপ্ত থাকতে শিখিয়েছে, স্বপ্নার সেই উদাসীন অভিব্যক্তি ইন্দ্রনীল সহ্য করতে পারে না। করুণাময়ী সিঁড়িটির ঘিঞ্জি এলাকা থেকে বেরিয়ে ট্যাক্সিটা ছেড়ে দিল ইন্দ্রনীল। তারপর কবজি উল্টে হাত ঘড়িটা দেখে নিল। সবেমাত্র 7টা বাজে। এখন বাড়ি ফেরা যাবে না কিছুতেই। এত তাড়াতাড়ি তার অফিস ছুটি হয়ে গেল কেন, এই রকম একটা সন্দেহ অর্পিতা করতেই পারে। অর্পিতা ইন্দ্রনীলের আত্মজা। সকলের জন্য কিছু না কিছু কিনলেও কেনা হয়নি অর্পিতার জন্য, কারণ অর্পিতার জন্য কিছু কিনলেই সে জানতে চাইবে কোন দোকান থেকে সেটি কেনা হয়েছে। ফুটপাতে জামাকাপড় অর্পিতা পছন্দ করে না। শুধু কি তাই, অর্পিতা রসিদ পর্যন্ত দেখতে চাইবে। চুলচেরা হিসেবের কোষ্ঠী পাথরে সব কিছু যাচাই করে অর্পিতা। অর্পিতা ঠিক তার ঠাকুরদার মতো হয়েছে। ইন্দ্রনীলের বাবা ঠিক এরকমই ছিলেন, হয়তোবা এরকম মানুষকেই বাস্তববাদী বলা হয়। ইদানিং যে অর্পিতা তাকে সন্দেহের দৃষ্টিতে দেখে সেটাও ইন্দ্রনীল বুঝতে পারে। খুব আত্মদহনে ভোগে ইন্দ্রনীল, তবু কিছুতেই স্বপ্নার মেয়ে রিয়াকে ভালোবেসে তার জন্য নিজেকে উজাড় করে দেবার মনস্তত্ত্ব থেকে নিজেকে বের করে আনতে পারে না। ধীর পায়ে রাস্তা দিয়ে হাঁটছে ইন্দ্রনীল, এগিয়ে যাচ্ছে তার বাড়ির দিকে। এই রকম গতিতে হাঁটলে তার বাড়ি পৌঁছতে হয়তো 1 ঘন্টার বেশি লেগে যাবে। লাগুক না, মনে মনে ভাবল ইন্দ্রনীল। ও কাকু, এত অন্যমনস্ক কেন? তীব্র গতিতে মোটর বাইক নিয়ে ছুটে আসা যুবক ব্রেক চেপে প্রশ্নটা করল। তার পেছনে বসে আছে এক তরুণী। এক হাত যুবকের কাঁধে রেখে আরেকটি হাত দিয়ে সে তার কোমর বেষ্টন করে আছে। মেয়েটির চোখে ভয়ার্ত চাহনি। ইন্দ্রনীল মেয়েটির দিকে তাকিয়ে বলল, আই অ্যাম এক্সট্রিমলি সরি। যুবকটি মোটর বাইকে স্টার্ট দিল। ইন্দ্রনীল মনে মনে শাসন করল নিজেকে। এতগুলো মানুষের দায়িত্ব এখন তার কাঁধে। রিয়া, স্বপ্না, কাকলি, অর্পিতা এবং অবশ্যই তার মা। কাজেই নিজের খেয়াল রেখে খুব সাবধানে ইন্দ্রনীলকে চলাফেরা করতে হবে। তরুণীটির ভয়ার্ত চাহনি ইন্দ্রনীলকে অতীতে নিয়ে গেল। মা যেদিন নিয়ে এসেছিলেন স্বপ্নাকে, সেদিন ইন্দ্রনীলের বাবা সঞ্জয়বাবুর ফেরার সময় হতেই চিলেকোঠার ঘরে গিয়ে লুকিয়ে বসেছিল স্বপ্না। বাবা অবশ্য বাড়িতে ফিরে মা কাজের লোক নিয়ে এসেছেন শুনে মোটামুটি খুশি হয়েছিলেন। ধীরে ধীরে স্বপ্না বাবার বেশ প্রিয় পাত্র হয়ে উঠেছিল। কি অসম্ভব যে কাজ করতে পারত স্বপ্না! বাবাকে যখন তখন চা সাপ্লাই দেওয়া, জামা প্যান্ট কেচে ইস্ত্রি করে হাতের কাছে এগিয়ে দেওয়া, বিলি কেটে ঠাকুমার চুলে তেল মাখিয়ে দেওয়া, কোনো কাজই তাকে বলে দিতে হতো না। বিনিময় থালা ভর্তি ভাত পেলেই সে খুশি হতো। রোজ বিছানার চাদর কেচে ইস্ত্রি করে রাখত স্বপ্না। সেই বিছানায় শুয়েই সুখী সংসারের স্বপ্ন দেখেছিল ইন্দ্রনীল। স্বপ্নার সাথেই টিউশনি করে যে কটা টাকা পেত তার থেকেই স্বপ্নার জন্য শাড়ি কিনে আনত ইন্দ্রনীল। বাবাকে লুকিয়ে শাড়ি বা চকলেটের প্যাকেট কিনে স্বপ্নার হাতে দিলে তার মুখে সিঁদুরে মেঘের আলো দেখা যেত। কলেজ পাশ করে চাকরি চেষ্টা করছিল ইন্দ্রনীল। কম্পিউটারের ট্রেনিং সে আগেই নিয়েছিল।
ইন্টারভিউ দিয়ে আসার পর স্নানঘরে ঢুকে আর একবার ওই অফিসের কর্মকর্তাদের সন্তোষজনক মুখচ্ছবি স্মরণ করল ইন্দ্রনীল। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে স্নানঘর থেকে বেরিয়ে ইন্দ্রনীল দেখল স্বপ্না তার জন্য কফি আর স্প্যানিশ অমলেট তৈরি করে রেখে এসেছে। ইন্দ্রনীল স্বপ্নাকে জিজ্ঞেস করল, মা কোথায়? স্বপ্না বলল, মা পাশের বাড়িতে কাকাবাবুর খোঁজ নিতে গেছে। কাল থেকে কাকাবাবুর খুব জ্বর এসেছে না। কেন গো, তোমার কি খুব খিদে পেয়েছে? ম্যাগি বানিয়ে দেব? ইন্দ্রনীল স্বপ্নার প্রশ্নের উত্তর না দিয়ে গম্ভীরভাবে বলল, তোর কপালে দেখছি ঝি হওয়াই লেখা আছে, লেখাপড়া তো কিছুই করলি না। বলে ফিসফিস করে স্বপ্নার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ইন্দ্রনীল বলেছিল, ভাবছিলাম আমার দাসী করে তোকে এ বাড়িতে পার্মানেন্টলি রেখে দেব, শুধু একটা চাকরি পাবার অপেক্ষা। মনে হচ্ছে খুব শিগগির একটা ব্যবস্থা করে ফেলতে পারবো। ব্যাস এটুকুই। কারণ এ বাড়ি থেকে স্বপ্নাকে তাড়ানোর জন্য সঞ্জয়বাবুর এটুকু কারণই যথেষ্ট ছিল। স্বপ্নার সাথে খেজুরি আলাপ তো কখনো করেনি ইন্দ্রনীল। বন্ধুরা বলেছিল, মাঠের ধারে পার্কে অথবা সিনেমা হলের নীলাভ অন্ধকারে হাতে হাত রেখে খেজুরি আলাপ আর সুযোগ পেলে কখনো কখনো ফুচকার মতো টপাস করে চুমু খেয়ে ফেলাটাই নাকি প্রেম। কিন্তু এরকম কোনো সম্পর্কই তো কখনো তাদের মধ্যে গড়ে ওঠেনি। তবে কি কোনো সম্পর্কই তাদের মধ্যে ছিল না? কিন্তু মা সেদিন ইন্দ্রনীলের ব্যবহারে আর স্বপ্নার চোখের ছায়ামাখা আলোয় একটা সম্পর্কে রাজ করেছিলেন। কাকাবাবুকে দেখে মাঝে কখন নিঃশব্দে বাড়ি ফিরে এসেছেন ইন্দ্রনীল টের পায়নি। মিটিমিটি হেসে ইন্দ্রনীলের কান ধরে কৃষ্ণাদেবী বলেছিলেন, কানে কানে কিসের কথা রে তোদের? একদম নাটক করবি না, বলে দিলাম নীলু। যদি সত্যি ভালোবাসিস তাহলে মেয়েটার মাথায় একটু সিঁদুর দিয়ে পূর্ণ মর্যাদা দিয়ে জীবন সাথী করে নিবি। ইন্দ্রনীল মাথা নিচু করে দাঁড়িয়েছিল, বলল, কিন্তু মা, এখনই তুমি বাড়িতে কাউকে কিছু জানিও না। আগে আমার চাকরিটা কনফার্ম হোক, তারপর রেজিস্ট্রি অফিসে গিয়ে সই সাবুত করে আমি ওকে এ বাড়িতে পাকাপাকিভাবে নিয়ে আসব। কৃষ্ণাদেবী আতকে উঠে বলেছিলেন, বাবাকে না জানিয়ে রেজিস্ট্রি করে ফেলবি? স্বপ্নাকে বিয়ে করলে বাবাকে না জানিয়ে করতে হবে মা, কারণ বাবা স্বপ্নাকে বাড়ির বউ করে নিয়ে আসতে কিছুতেই রাজি হবে না। বাবা বাড়ির বউ মানে একটা কথাই বোঝে মা, যে মেয়ে এ বাড়িতে রাশি রাশি যৌতুক নিয়ে আসতে পারবে। খাট, বিছানা, আলমারি, টিভি, ফ্রিজ, 20 ভরি সোনা, দুর্দান্ত কেরিয়ার। নিজের না হলেও বাপ, ভাই, মামা, কাকার সামাজিক মর্যাদা থাকবে। মেয়ে শিক্ষিত হবে, সুন্দরী ফর্সা না হলে তো বাবার বংশ গৌরবের অহংকারই থাকবে না। বাবার এইসব চাহিদার কোনটা পূরণ করার ক্ষমতা আছে মা তোমার স্বপ্নার? কৃষ্ণাদেবী মাথা নিচু করে ভাবছিলেন, তাই তো, কি আছে স্বপ্নার মধ্যে? কর্তা তো তাকে নিজেই অনেকদিন আগেই বলেছিলেন, জানো তো নীলুর মা, তোমার বেলায় যা ভুল হয়েছে হয়েছে, ছেলের বিয়ে দেব আমি শিক্ষিত চাকুরিরতা মেয়ের সাথেই। কৃষ্ণাদেবী স্বামীকে পরিহাসের ছলে বলেছিলেন, আমি অশিক্ষিত মেয়ে মানুষ, কলেজে পড়ে নলেজ সংগ্রহ করিনি বলে তোমার তাহলে এতদিন আমাকে অপছন্দ ছিল বুঝি? মিথ্যে বলবো না গিন্নি, মনে মনে প্রথম দিকে যে একটু অসন্তোষ ছিল না তাও তো নয়, কিন্তু বিয়ে করে বউকে ভালোবাসবো না তাও তো এক প্রকার অসম্ভব। তাই শরীরে মনে সম্পর্ক একটা হয়েই যায়। ভেবেছিলাম একটা মেয়ে হবে, তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে মনের আশা পূর্ণ করব। মেয়ে হবে আমার বন্ধু, কিন্তু সে আর হলো কই বলো? হলো তো একটা এরে বাছুর। যাকগে যাক, কারো তো আর এসব নিজের হাতে নেই। তবে যেটা আমি নিজে করতে পারি অবশ্যই করব। মনের মতো বউমা আমাকে আনতেই হবে, তার সাথে বসে আমি গপ্প করব। যদি সে চাকরি করে তাহলে আমি তার এই বুড়ো খোকা আমার মায়ের বাড়ি ফেরার অপেক্ষায় বসে থাকব। কথাগুলো মনে পড়তেই ছেলেকে অনুনয় করে কৃষ্ণাদেবী বললেন, তুই এমন কাজ করিস না নীলু, তোর বিয়ে নিয়ে আমাদের সকলের যে অনেক স্বপ্ন রে। খবরদার, বাবাকে না জানিয়ে তুই কিছু করতে যাস না। তুই দেখিস নীলু, তোর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে আমি ঠিক রাজি করিয়ে নেব। মা সেদিন বাবাকে কিছুতেই রাজি করাতে পারেননি। মাত্র 7 দিনের মধ্যেই একটি ছোট্ট কারখানার চালচুলোহীন আধবুড়ো গরিব শ্রমিকের সাথে স্বপ্নার বিয়ে দিয়ে দিয়েছিলেন ইন্দ্রনীলের বাবা। নিজের বাড়ি দরজার সামনে এসে অলস ভঙ্গিতে বেলের ওপর হাত রাখল ইন্দ্রনীল। মনের জড়তা কাটিয়ে চোখ তুলে ইন্দ্রনীল দেখল, কাকলি নয়, অর্পিতা আজ তাকে দরজা খুলে দিয়েছে। মেয়ের চোখে চোখ রাখতে ইন্দ্রনীলের অস্বস্তি হচ্ছিল। ইন্দ্রনীল অফিস থেকে ফিরলে সেই কোন ছোটবেলায় বাবা বাবা বলে ছুটে আসতো অর্পিতা।
এখন তো অর্পিতা ভীষণ ব্যস্ত, লেখাপড়ার চাপ, বন্ধুদের সঙ্গে আড্ডা, মোবাইল ফোনে মুভি দেখা, গেম খেলা। বাবার সঙ্গে সময় কাটানোর মতো সময় কোথায় ওর? আজ কতদিন পর এভাবে উন্মুখ হয়ে তাকে দরজা খুলে দিতে এসেছে অর্পিতা। ইন্দ্রনীল বুঝতে পারছিল লাল পিঁপড়ে দলের মতো মেয়ের চোখে প্রশ্নেরা সার বেঁধে দাঁড়িয়ে আছে। ইন্দ্রনীলের হঠাৎ মনে হলো মেয়ে কখনো সখনো গড়িয়াহাট যায় বন্ধুদের সাথে, আজও সেই রকম যায়নি তো। যদি মেয়ে আজ তাকে দেখে ফেলে রিয়ার সাথে, তাহলে কি করে সে মেয়েকে বোঝাবে তার এই গোপন নিঃস্বার্থ ভালোবাসার কথা, প্রেমের সার্থকতা যে এতদিন পর আবিষ্কার করেছে ইন্দ্রনীল। কোনো প্রত্যাশা না রেখেই সে নিজেকে উজাড় করে দিতে চায় অসুস্থ স্বপ্নার একমাত্র কন্যা রিয়াকে। কিন্তু স্ত্রী অথবা মেয়ে তার এই সিদ্ধান্ত মেনে নেবে, সেটা কি করে দাবি করবে ইন্দ্রনীল? ফ্রেশ হয়ে ইন্দ্রনীল কাকলিকে বলল, আজ আর কিছু খাবো না, একেবারে রাতে ডিনার করব। কাকলি আশ্চর্য হয়ে বলল, সে কি গো, তুমি চাও খাবে না? আমি তো গ্যাসে চায়ের জল বসিয়ে এলাম। কাকলি অত্যন্ত ধীর স্থির এবং শান্ত। এতদিন মায়ের যে ভালো মানুষের স্বভাব নিয়ে অর্পিতার গর্ব ছিল, আজ সেটাই তার অসহ্য লাগছিল। হাতে বই নিয়ে মায়ের কথাবার্তার দিকেই মনোযোগী ছিল অর্পিতা। ইন্দ্রনীল বলল, জলে কি চা পাতা দেওয়া হয়ে গেছে? কাকলি বলল, না, তা দেওয়া হয়নি। সেটা কোনো সমস্যা নয়, ওই গরম জলটা দিয়ে মায়ের জন্য আটা মেখে রুটি করে ফেলবো। কিন্তু তুমি আজ চাটা কিছু খাবে না কেন? হ্যাঁ গো, বলছি যে তোমার শরীর টরীর ঠিক আছে তো? যা গরম, আম্বল টম্বল কিছু হয়নি তো? ইন্দ্রনীল বলল, ঠিক বলেছ কাকুলি, যা গরম, তার ওপর হিউমিডিটি সাংঘাতিক। এই ভ্যাপসা গরমে শুধু জল ছাড়া অন্য কিছু খেতে ভালো লাগছে না গো। অর্পিতা নিঃশব্দে হাসল, মনে মনে বলল, আর কত অভিনয় করবে বাবা? ফুচকার টক জল খেতে তো তোমাকে আমি নিজের চোখে দেখেছি। আর কি কি খেয়েছো তুমি তোমার নতুন বান্ধবীর সাথে? পেট তো ভর্তি, রাতেও কি কিছু খেতে পারবে তুমি? মা মনে হয় আজ ডিমের অমলেট করে তরকারি করছে। এসব সস্তার খাবার কি মুখে রুজবে তোমার? ইন্দ্রনীল ব্যাগের চেন খুলে নাইটি বের করে কাকলির হাতে দিল, বলল, তোমার পছন্দ হয়েছে তো? কাকলির মুখে পরিতৃপ্তির হাসি। তুমি নিজে হাতে করে আমার জন্য কিনে এনেছো, আর সেটা আমার অপছন্দ হবে এরকম তুমি ভাবলে কি করে গো? বলেই অর্পিতার খেয়াল হলো, বলল, হ্যাঁ গো, কেমন ধারা বেয়াক্কেলে লোক গো তুমি, শুধু আমার জন্য এনেছো, মেয়ের জন্য কিচ্ছু কিনে আনোনি? নিজের সম্পর্কিত কথা কানে আসতেই অর্পিতার বুকের মধ্যে বাত ভাঙা জলোচ্ছ্বাস তরঙ্গ তুলল। কোনো ক্রমে নিজেকে সামলে নিল সে। ইন্দ্রনীল বলল, মেয়ে বড় হয়েছে, নিজের জিনিস সে নিজেই কিনে নিতে পারবে, তুমি বরং মেয়েকে কিছু টাকা দিয়ে দিও। আচ্ছা, বলে নতুন নাইটি নিয়ে মেয়ের ঘরে এলো কাকলি। হাসি মুখে গায়ে ফেলে বলল, দেখ অর্পি, কেমন লাগছে আমাকে? অর্পিতা বিষাক্ত হাসি ঠোঁটে মেখে বলল, ভালোই, তবে কি জানো মা, যার যা যোগ্যতা সে ঠিক সেটুকুই পায়, খুশিও থাকে। কেউ 250 টাকার নাইটি পায়, কেউ হাজার হাজার টাকার ড্রেস পায়, দামি রেস্টুরেন্টে বসে কেউ পরের পয়সায় বিরিয়ানি খায়, আর কেউ বরের পয়সায় ডাল ভাত খেয়েই বেঁচে থাকে। কপালও বলতে পারো। অর্পিতার হঠাৎ এহেন বাক্যবাণে কাকলি প্রথমে হতবম্ব হয়ে গেল। অর্পিতা তাকে যোগ্যতার কথা তুলে খোঁটা দিল। যে মেয়েকে নিজের গর্ভে সে ধারণ করেছে, পৃথিবীর আলো দেখিয়েছে, তিল তিল করে বড় করে তুলেছে, অসুখ করলে মাথার কাছে সারা রাত জেগে বসে থেকেছে, পরীক্ষার পড়া তৈরি করে দিয়েছে, হাতে ধরে ছবি আঁকা শিখিয়েছে। বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম হবার পর এই মেয়েই কিনা তাকে জড়িয়ে ধরে বলেছিল, এই প্রাইজ তোমার মা, তুমি শিখিয়ে না দিলে প্রথম হওয়া তো দূরের কথা, আমি আঁকতেই পারতাম না। যে মেয়েকে মানুষ করবেন বলে নিজের জীবনের সমস্ত মূল্যবান সময় কাকলির সঁপে দিয়েছে খরচের খাতায়, সেই মেয়েই আজ কিনা তার দিকে আঙুল তুলছে। নিজের গর্ভে যে মেয়ের উপস্থিতি একদিন কাকলিকে সবচেয়ে বেশি আনন্দিত করেছিল, যাকে কোলে পেয়ে তিনি তার দাম্পত্য জীবনের সার্থকতা উপলব্ধি করেছিলেন, যার জন্য তিনি বাঘের মুখে দাঁড়াতেও প্রস্তুত, সেই মেয়েই আজ তাকে অসম্মান করছে। কপাল যে তার কতটা পাথর চাপা সেটাও তো কাকলি বিয়ের পরেই বুঝেছিল। ফুলশয্যার ঘরে ঢুকেই স্বামী একটা আংটি তার হাতে নেহাত দায়সারাভাবে ধরিয়ে দিয়েছিল, আঙুলে পরিয়ে অবধি দেয়নি। অথচ এই ফুলশয্যার রাত নিয়ে কত স্বপ্ন ছিল কাকলির,
জীবনে কখনো কোনো পুরুষের দিকে চোখ তুলে পর্যন্ত চেয়ে দেখেনি কাকলি। কেন, কিসের জন্য নিজেকে এত পবিত্র রেখেছিল কাকলি? সেটা কি প্রথম রাতে স্বামীর কাছ থেকে অবহেলা পাওয়ার জন্য? কাকলি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কথা গল্পটি পড়েছিল। কাহিনীতে গল্পের নায়ক তার প্রেমিকা টুপুকে শরীরটাকে এঁটো করে ফেললে বলে আফসোস করেছিল। কথাটা বলে অবশ্য নায়ক জিভ কেটেছিল, তবু এটাই সব পুরুষের মনের কথা। এমনকি প্রগতিশীল আধুনিক লেখকের মনস্তত্ত্ব হওয়াও বিচিত্র নয়। এমনটা ধরে নিয়ে নিজের ব্যক্তিত্বকে সে গ্রানাইট পাথরের মতো কঠিন করে তৈরি করেছিল। কিন্তু কার জন্য এত নির্মমভাবে জীবনের প্রথম বসন্তের যৌবনের সমারোহের দিনগুলিতে সমস্ত পুরুষ মানুষের লোভী চোখ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল কাকলি? কাকলি যে জানে তার মাখনের মতো শরীর, সুডৌল বুক এবং নিতম্ব আকৃষ্ট করে পুরুষ জাতটাকে। তার যে ভয় করত খুব। মনে হতো পুরুষ জাতটার শুধু নজর মেয়েদের শরীরটার দিকে, সেটা মিটে গেলে তারা হয়তো তাকিয়েও দেখবে না। এই রকম ভাবনার কথা যখন সে তার প্রিয় বন্ধু শিপ্রাকে বলেছিল, তখন তো শিপ্রা তাকে যা নয় তাই বলে গালাগালি দিয়েছিল। বলেছিল, 2-4 জন লোকের জন্য তুই সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি। ভুলে যাস না কাকলি, তোর বাবা, ভাই আর কিছু কাছের মানুষও এই পুরুষ জাতটার অন্তর্ভুক্ত। কেউ কেউ তো তাকে কুজরো আর প্রাগৈতিহাসিক বলেও গালিগালাজ করেছে। বাবা পর্যন্ত বিরক্ত হতেন কাকলির ওপর। বলতেন, এত লাজুক হলে তুমি কোনোদিন কোনো অফিসে চাকরি করতেও পারবে না। লেখাপড়া যাই শেখো না কেন, নিজে খেটে খেতে গেলে 5 জনের সঙ্গে তোমাকে মিশতে শিখতে হবে। স্মার্ট না হলে শিক্ষার দাম কেউ দেয় না। বাবার কথাগুলো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিত কাকলি। সে তো দেখেছে বাবলুদার সাথে প্রেমে হাবুডুবু খাবার পরও কৃত্তিকার বিয়ে হয়েছিল অন্য একজনের সাথে। তাই যে যাই বলুক, নিজের পবিত্রতা বজায় রাখার চেষ্টার কসুর করেনি কাকলি। কে জানে, বেশি মেলামেশা করলে যদি কাউকে ভালো লেগে যায়, ভালোবেসে মন দিলে কি তার মনটা এঁটো হয়ে যাবে না? শিবনাথ শাস্ত্রী কলেজে অ্যাডমিশন নিয়েছিল কাকলি। মহিলা কলেজ বলেই এরকম সিদ্ধান্ত সে নিয়েছিল। সকাল 6:15 কলেজ। এদিকে কাকলি তখন ঘুম থেকে উঠত বেলা 6:30টায়। বাবা তো শুনেই বলেছিলেন, মনা কিছুতেই অত সকালে কলেজে পৌঁছতেই পারবে না। মা অবশ্য তাকে সাহস দিয়েছিলেন। মার খুশি হবার অবশ্য আরেকটি বিশেষ কারণও ছিল। মা ভেবেছিলেন, যাক, কলেজের অজুহাতে কাকলির অন্তত ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যেস তৈরি হয়ে যাবে। কাকলির পিস্তুত দিদি শুভমিতার সাথে তার শাশুড়ির এই ভোরে ঘুম থেকে ওঠা নিয়ে একেবারে খণ্ডযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। দিদি জামাইবাবু তো কিছুদিনের জন্য তাদের বাড়িতেই এসে উঠেছিল। কাকলির বাবা কিছু বলতে পারেননি, কারণ ঠাকুরদার বাড়িতে পিসির যে একটা ঘর পাওনা হয় সেটা তো অস্বীকার করা যায় না। মা অবশ্য বাবার উপরই খুবই বিরক্ত হয়েছিলেন। বলেছিলেন, তুমি যে শম্পার মেয়ে জামাইকে এখানে থাকতে দিচ্ছ, এটা নিয়ে শম্পাই না আবার তোমায় ভবিষ্যতে দোষারোপ করে। একটা কথা কি তুমি ভেবে দেখেছ, সে কিন্তু ওদের থাকতে দেয়নি। বাবা বলেছিলেন, শুভমিতা তো তার মায়ের কাছেই গিয়েছিল। অশান্তির কথা শুনে আমি নিজেই ওদের থাকার প্রস্তাব দিয়েছি। আমি থাকতে না দিলে ওরা বাড়ি ভাড়া করবে, তার ফল কিন্তু আরও খারাপ হবে। শাশুড়ির সঙ্গে শেষ সম্পর্কের সুতোটাও ছিঁড়ে যাবে। একবার আলাদা সংসার করার সুখ পেলে বুড়ি শাশুড়ি নিজের ভুল বুঝে সম্পর্কটাকে জোড়া লাগাতে চাইলে ওরা আর ফিরে যাবে না। কাকলির বাবার কথাই সত্যি হয়েছিল। শুভমিতার শাশুড়ি কেঁদে কেটে তাকে ফিরিয়ে নিতে এসেছিল। শুভমিতা বলেছিল, ওসব কুমিরের কান্না, ও বাড়ি গেলে বুড়ি আবার আমার পেছনে লাগবে। আমরা ফ্ল্যাট কেনার চেষ্টা করছি মামি, তুমি চিন্তা করো না, তোমার এখানে ঘর দখল করে আমরা থাকতে আসিনি। কাকলি বলেছিল, তুমি আমার মাকে ভুল বুঝছো মিতা দিদি, মা আসলে তোমাদের মিলিয়ে দিতে চেয়েছেন। শুভমিতা বলেছিল, আগে বিয়ে কর, তারপর বুঝবি। শাশুড়ি যতই নিরীহ হোক না কেন, তার সঙ্গে মিল হওয়া অসম্ভব। ওই শিয়ানে শিয়ানে অ্যাডজাস্ট করে থাকতে হয়। এখন কান্নাকাটি করলেও কিছুদিন পরই উনি স্বমূর্তি ধারণ করবেন। আসলে সকালে যে আমরা স্বামী স্ত্রী নিজেদের মতো সময় কাটাই, এটাই বুড়ির হিংসা। এটা হলো সম্পর্কের অধিকারের লড়াই। উনি চান বিয়ের পরেও ছেলে শুধু তার কথা মতো চলবে। অবশ্য কাকলির বাবা যেই বললেন, মা ছেলেকে তুই আলাদা করে দিবি মা, তখন দিদি খানিক নরম হয়েছিল। সম্পর্কের মায়ার বাঁধনের সুতোটা আলাদা করতে হাত কেঁপেছিল শুভমিতার।
শুভমিতা যে কদিন তাদের বাড়িতে ছিল তখন খুব কাছ থেকে নবদম্পতিকে দেখেছিল কাকলি, আর বিছানায় টেডিকে জড়িয়ে ধরে নিজের দাম্পত্যের ফুলশয্যার রাতের কত স্বপ্ন দেখেছিল কাকলি। ফুলশয্যার রাতে ইন্দ্রনীল যখন বিছানার এক পাশে শুয়ে মাঝে কোল বালিশ রেখে কাকলিকে বলেছিল, ঘুমিয়ে পড়ো, তখন বুকের মধ্যে কাচের বাসন ভাঙার শব্দ শুনতে পেয়েছিল কাকলি। মেয়ের হুল বেঁধানো কথা শুনে আজ যেন সেরকমই কিছু শুনল কাকলি। অবরুদ্ধ কান্নার বেগ দমন করে বলল, উচ্চাভিলাষ থাকা ভালো অর্পিতা, কিন্তু তোমার এই অযোগ্য অশিক্ষিত মায়ের একটা কথা মনে রেখো, তোমার উচ্চাকাঙ্ক্ষা যেন ধারালো ছুরির মতো তোমার স্বজনদের সঙ্গে সম্পর্কের সুতোটাকে নিষ্ঠুরভাবে কেটে না দেয়। অর্পিতা বুঝতে পারছিল মা তার কথায় আঘাত পেয়েছেন। এই মুহূর্তে তার মধ্যে একটা গভীর হতাশাবোধ কাজ করছিল, কিন্তু অর্পিতা মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে ভাসিয়ে দিয়ে নিজের অবাধ্য মনকে হালকা করতেও পারছে না। মা তো ঠিকই ধরেছেন, বাবাকে ওই মেয়েটির সাথে ঘুরতে দেখে নিজের মনে ক্ষত বিক্ষত হয়ে মায়ের হৃদয়টাকেও এখন সে আঁচড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে। কথার ধার যে কত সাংঘাতিক হতে পারে সেটা কি অর্পিতা জানে না? মা শুধু একটু ভুল করেছেন, উচ্চাকাঙ্ক্ষা নয়। কারণ বাবার অ্যাটেনশন দাবি করা কোনো মেয়েরই অস্বাভাবিক দাবি হতে পারে না। আবার সম্পর্কের জোর খাটিয়ে যে ভালোবাসা আদায় করা যায় না, এটুকু সে জানে। অর্পিতা মায়ের মুখের দিকে তাকাতে পারছিল না। সে বুঝতে পারছিল মায়ের মুখের প্রতিটি রেখায় কি ভয়াবহ বেদনা ফুটে উঠেছে। অর্পিতা বইয়ের পাতায় চোখ রেখে বলল, সরি। রাতে টেবিলে খাবার বেড়ে হাঁক পাড়তেই অর্পিতা বলল, আমার খাবারটা ঢাকা দিয়ে রেখে তোমরা খেয়ে নাও। অর্পিতার ঠাকুমা চেঁচিয়ে বললেন, খেয়ে নিয়ে আবার পড়বে দিদি ভাই। ইচ্ছে করে দেরি করছিল অর্পিতা। ওই লোকটা মানে তার সোকল্ড বাবার মুখোমুখি খেতে বসতে মোটেই তার ইচ্ছে করছিল না। মা ডাকার অন্তত 15 মিনিট পরে খেতে এলো অর্পিতা। ডাইনিং টেবিলে এসে বাবাকে দেখেই কিছুক্ষণ আগের মোলায়েম ভাবটা উধাও হয়ে পুরনো রাগটা আবার জাগার দিয়ে উঠল। মাকে উদ্দেশ্য করে অর্পিতা বলল, রান্না করা, খেতে দেওয়া, ঘর পরিষ্কার করা আর লোকের ফুট ফরমাস খেটে এভাবে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললে মা? উচ্চাকাঙ্ক্ষা যে মানুষকে নিঃসঙ্গ করে দেয় সে কথা আমিও জানি, কিন্তু তাই বলে এত উদারতা দেখানোর কোনো মানে হয় না। একদিন নিজেকে তোমার একা মনে হবেই। সেই ভয়ঙ্কর একাকিত্বের নির্জনতা তোমাকে গ্রাস করার আগে নিজেকে মেলে ধরার চেষ্টা করতে পারো তো। কাকলি বিরক্ত হলেন, তোর আজ কি হয়েছে বলতো? কি সব আবোল তাবোল বকে যাচ্ছিস তখন থেকে? অর্পিতা রাতে ভাত খায়। ছোটবেলায় মা যেমন তাকে ভাত মেখে ছোট ছোট নাড়ু পাকিয়ে খাইয়ে দিত, অর্পিতা এখনও সেভাবেই খায়। ঠাকুমা সেই নিয়ে আগেই অনেক বকাবকি করে হাল ছেড়ে দিয়েছেন। আজ অর্পিতা অগোছালোভাবে ভাত মেখে অল্প অল্প ভাত নিয়ে মুখে তুলছিল। সেটা দেখে কৃষ্ণাদেবী খুশি হয়ে বললেন, আজ কিন্তু দিদিভাই সেই উদ্ভট নাড়ু পাকানোর অভ্যেসটা ছাড়তে পেরেছে। খেয়াল করেছিস নীলু? আমার যে কি চিন্তা ছিল রে তোর মেয়েকে নিয়ে। শ্বশুরবাড়ি গিয়ে যদি ওই রকম করে খায় মেয়েটা, তাহলে তো সবাই ওকে নিয়ে হাসাহাসি করবে। অর্পিতা মনে মনে বলল, আমাদের নিয়ে লোকের হাসাহাসি করতে আর বেশি দেরি নেই ঠাম্মা। তোমার আদরের নীলু আমাদের মুখে একেবারে চুন কালি লেপে দিয়েছে। লোক জানাজানি হতে আর কতটুকু সময় লাগবে? কিন্তু অর্পিতা ঠাকুমার কথা এড়িয়ে গিয়ে বলল, মা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিজের একটা আলাদা জগৎ তৈরি করার চেষ্টা করো তুমি। বলো তো, আমি তোমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। ফেসবুক খুললে তুমি নিজেকে নতুন করে চিনতে শিখবে মা। দেখবে তোমার প্রোফাইলে দেওয়া ফটোতে কত মিষ্টি মিষ্টি কমেন্ট আসবে। মেসেঞ্জারে ভিডিও কলে তোমার সুন্দর মুখের সাথে সুন্দর কণ্ঠস্বর শুনে এখনও অনেক যুবকরাও তোমার প্রেমে পড়ে যেতে পারে। চান্স নিয়ে দেখবে নাকি? নাতনির কথাগুলো শুনে হা হয়ে গেছেন কৃষ্ণাদেবী। এসব কি বলছে সেদিনের সেই কচি এক ফোঁটা মেয়েটা? মায়ের সম্পর্কে এসব কি বলে যাচ্ছে অর্পিতা? আজকাল স্কুলে কি এসবই শেখানো হয়? কবে থেকে অর্পিতা এতটা অসভ্য হয়ে গেল? কৃষ্ণাদেবী বললেন, মেয়েটাকে তোমার আরও বেশি নজরে রাখা উচিত ছিল কাকলি। বাবার মুখোমুখি বসে আমরা তো কথাই বলতে পারতাম না। হয় তুমি সারাদিন বসে বসে টিভি সিরিয়াল দেখছো, নয়তো গান গাইছো, ছবি আঁকছো, অথবা গল্পের বই পড়ছো। মেয়ে কাদের সঙ্গে মিশছে, ফোন নিয়ে বসে কাদের সঙ্গে সারাক্ষণ গুজগুজ ফুসফুস করছে, এসব লক্ষ্য করেছো কোনো দিন? ছেলেপুলে মানুষ করতে গেলে সংসারে মন দিতে হয়, বুঝেছ? ঠোঁটের কোণে অবজ্ঞার হাসি নিয়ে কাকলি বলল,
সব দায় আমার একার ঘাড়ে চাপিয়ে দিলেন মা। অবশ্য সম্পর্কে আপনি আমার শাশুড়ি হন, তাই যেখানে যা কিছু ভুল ত্রুটি দেখবেন সবটুকু আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনি পৈশাচিক আনন্দ অনুভব করবেন, সেটাই দস্তুর। এই বাড়িতে পা দিয়ে আমি অনেক কিছু শুনেছি মা। পাপ তো আর চাপা থাকে না, কিন্তু কোনোদিন আপনাকে কিছুই বলিনি। নিজের ভাগ্যের ওপর সব দোষ চাপিয়ে দিয়েছি। শুধু আজ আপনি সঠিক শিক্ষা দিয়ে ছেলেপুলে মানুষ করার কথা তুললেন বলে না বলে থাকতে পারলাম না। লেবু বেশি কচলালে যেমন তেতো হয়ে যায় মা, তেমনি মনে রাখবেন আমারও সহ্যের একটা সীমা আছে। কৃষ্ণাদেবীও হার মানার পাত্র নয়। বললেন, পুরনো কাসুন্দি ঘেটে লাভ কি মা? গুরুজনদের মেয়ে যাতে সম্মান করে সেই শিক্ষাটা বরং তাকে দেবার চেষ্টা করো। মনে রেখো, সময় বদলেছে, মেয়েরা স্বনির্ভর হয়েছে, শাড়ি ছেড়ে বেটা ছেলেদের মতো শার্ট প্যান্ট পরছে, কিন্তু এখনও মেয়েদের স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতেই যেতে হয়। শাশুড়ির সঙ্গে সংসার আলাদা করলেও তুমি আমির সংসারেও আজও স্বামীর মতামতই বেশি গুরুত্ব পায়। নিজেকে প্রাধান্য দিয়ে নয়, স্বামীর কাছে আত্মসমর্পণ করেই মেয়েদের সুখ খুঁজে নিতে হয়। যে মেয়ে তার মায়ের কাছে সেই শিক্ষা পায় না, তার কপালে অশেষ দুঃখ আছে। নিজের অহংকার বজায় রাখতে মেয়েরা আজকাল ফটাফট ডিভোর্স করছে বটে, কিন্তু মনে রেখো বৌমা, এইভাবে নিজের ঘর ভেঙে দেওয়া আগুন লেগে ঘর পুড়ে যাওয়ার চেয়েও অনেক বেশি মর্মান্তিক। ইন্দ্রনীল কারো পক্ষ নিল না, চুপ করে বসে শুনতে লাগলো। ঠিক যেভাবে চোখের সামনে একদিন বাবাকে স্বপ্নার বিয়ে ঠিক করে ফেলতে দেখেছিল, অথচ বলতে পারিনি। এর চেয়ে স্বপ্নাকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দাও। প্রায় ডবল বয়সের একটা লোকের সঙ্গে ওর বিয়ে ঠিক করে ফেলার চেয়েও সেটা কি বেশি নিষ্ঠুরতা হতো? বাবার মুখের ওপর এসব কথা বলার সাহসী ছিল না ইন্দ্রনীলের। তাহলে আজ সে এতটা সাহসী হয়ে উঠল কি করে? কলেজ স্ট্রিটের বইপাড়ায় অথবা গড়িয়াহাট মার্কেটে রিয়াকে নিয়ে খোলামেলাভাবে ঘুরে বেড়ানোর দুর্জয় সাহস সে পেল কোথায়? নাকি কাকলিকে সে টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছে, অথবা ভেবেছে নরম মাটি? বাবা অবশ্য কাকলিকে বলতেন বটে, বৌমা বেশি নরম হইও না, মনে রেখো নরম মাটি পেলে বেড়ালেও আছড়ায়। নিজেকে ধিক্কার দিল ইন্দ্রনীল। সংসার ভাঙার ব্যথা কি কেবল মেয়েদেরই ভারাক্রান্ত করে, নাকি ছেলেদের মন বলে কিছু নেই? আজ যদি হঠাৎ আবার স্বপ্না তার বুকে মাথা রাখতে চায়, তাহলে সে বেমালুম ভুলে যেতে পারবে কাকলিকে? এতদিন সংসার করার পরেও কি কাকলি তার মনে এতটুকু জায়গা করে নিতে পারেনি? আর অর্পিতা কি আজ কিছু দেখে ফেলেছে? অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল ইন্দ্রনীলের। ও কি কিছু বলে দেবে ওর মাকে? তার এই দ্বিচারিতা মেনে নিতে পারবে কাকলি? ইন্দ্রনীল মনে মনে ঠিক করল, কয়েকদিন আগে রিয়ার নামে যে ব্যাংক অ্যাকাউন্টটা সে খুলে দিয়েছে, সেখানে কিছু টাকা পাঠিয়ে দিয়ে সে তার দায়িত্ব শেষ করবে। স্বপ্নার শরীরের যা ক্ষয়িষ্ণু অবস্থা, তাতে হয়তো আর বেশি দিন সে বাঁচবে না। আর সেক্ষেত্রে এই বিরাট পৃথিবীতে রিয়া হয়তো একদম একা হয়ে যাবে। কিন্তু তাই বলে তো ইন্দ্রনীল নিজের পরিবারকে ত্যাগ করে এই বয়সে লোক হাসাতে পারে না। শেষ মুহূর্ত উপস্থিত হলেও স্বপ্না তার কাছে কোনো সাহায্য চাইবে না। ইন্দ্রনীল জানে সে কথা, কিন্তু রিয়া ঠিক তার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। ইন্দ্রনীল স্থির করল, রিয়ার ফোন নাম্বার সে ব্লক করে দেবে। এমনকি অন্য কোনো নম্বর থেকেও যদি রিয়া তাকে কল করে, তাহলে সঙ্গে সঙ্গে সেই নাম্বারটাও সে ব্লক করে দেবে। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার পোস্টমাস্টার গল্পে লিখেছেন, পৃথিবীতে কে কাহার, দিব্যি গ্রামের সে ছোট্ট মেয়েটিকে ফেলে জোয়ারের জলে নৌকায় পাল তুলে চলে গেলেন পোস্টমাস্টার। খামোখা তারই বা এত মহৎ হতে যাবার প্রয়োজন কি? কিছু টাকা পাঠিয়ে দেবে, এই তো অনেক। লাখখানেক টাকা রিয়াকে দিলে সে ফতুর হয়ে যাবে না? সহজে খানিক কর্তব্য সেরে ফেলা যাবে। কাকলি অথবা অর্পিতা তার ব্যাংকের পাসবই খুলেও দেখবে না, বরং ওদের বাড়িতে খোঁজ নিতে গেলে বিপদ আছে। আজ যদি অর্পিতা বাই এনি চান্স তাকে দেখেও ফেলে, যা, কাকে কি দেখেছিস তার নেই ঠিক, চল ডাক্তারের কাছে তোর চোখ পরীক্ষা করিয়ে আনি বলে বিষয়টা সামলে দেওয়া যাবে। ভাবতে ভাবতে খেয়ে উঠে বেশ নিশ্চিন্ত হয়ে চোখে মুখে জলের ঝাপটা দিল ইন্দ্রনীল। ঘুমের ভান করে ইন্দ্রনীল বিছানায় শুয়েছিল। কাকলি ঘরে ঢুকে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল, আর কত চুপ করে থাকবে তুমি? মেয়েকে শাসন করে তাকে সঠিক পথে চালনা করা দায় কি আমার একার? ইন্দ্রনীল তেমনি একভাবে শুয়ে রইল। সে তো নিজেও নিজেকে এই প্রশ্নটাই বারংবার করে, আর কত চুপ করে থাকব? কাকলিকে দেখতে যাবার কথা বাবা যেদিন বলেছিলেন, কেন সেদিন প্রতিবাদ করতে পারেনি ইন্দ্রনীল? কেন বিয়ের পিড়িতেই বা বসেছিল?
যদি মন থেকে বিয়েটা মেনে নিতেই না পারে, তাহলে কেন একটা মিথ্যে সম্পর্কের জালে নিজেকে জড়িয়েছিল? নাকি নারীর শরীরে ঘ্রাণ নেবার তুমুল বাসনায়, প্রবৃত্তির তাড়নায় একটা নেকড়ে ঘুমিয়েছিল মনের গোপন কোণে? ফুলশয্যা রাতটা তাহলে নষ্টই বা করেছিল কেন? নিজেকে বোঝাই যদি এতটা কঠিন হয়, তাহলে সে কাছের মানুষদের কিভাবে বুঝবে? ইন্দ্রনীলের মনে পড়ছিল, ফুলশয্যার পর থেকেই খুব ভোরে তার পাশ থেকে নীরবে উঠে যেত কাকলি। রাতে কতটুকু সে ঘুমাতো তাও বোঝা যেত কাকলির চোখের তলার কালি দেখে। মা সবাইকে গর্ব করে বলতেন বৌমার বাপের বাড়ির সুশিক্ষার কথা। সেটা শুনে অনেকেই মুখ টিপে হাসত। চোখে পড়েছে ইন্দ্রনীলের। মাও যে একদিন আড়ালে চুপি চুপি কাকলিকে জিজ্ঞাসা করেছিলেন তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক আছে কিনা, সেটাও ইন্দ্রনীলের দৃষ্টি এড়িয়ে যায়নি। অষ্টমঙ্গলায় শ্বশুরবাড়ির জোর খুলতে গিয়ে কাকলির মনমরা ভাব দেখে অনেকেই ইন্দ্রনীলের দিকে সন্দেহের দৃষ্টিতে দেখেছিল। সন্ধেবেলায় কাকলির কয়েকজন বন্ধু আর তার তুতো ভাই বোনেরা সবাই মিলে নাচ গান আবৃত্তির আসর বসিয়েছিল। কাকলিকে গান গাইতে বলতেই কাকলি সেদিন যে গানটা গেয়েছিল সেটা বোধহয় কেউ আশা করেনি। হারমোনিয়ামে প্রেমের সুর কাকলি বাজাতে পারেনি, বদলে তার কণ্ঠের সবটুকু করুণ রস দিয়ে গেয়েছিল, কেন চোখের জলে ভিজিয়ে দিলাম না শুকনো ধুলো যত। মাঝপথে কাকলিকে থামিয়ে দিয়ে শুভমিতা বলেছিল, কি ব্যাপার ইন্দ্রনীল, আমার বোনটা হঠাৎ এভাবে চোখের জলের কথা বলছে কেন? এসব গান আমরা এখন শুনতে চাই না। কাল যেন সকালে উঠে শুনি কাকলি গাইছে প্রেমেরও জোয়ারে ভাসাবে দোহারে। দিদির কথা শুনে উঠে পালিয়ে গিয়েছিল কাকলি। বলেছিল, আমি একটু রান্নাঘরে যাচ্ছি রে, মায়ের কাছে। ইন্দ্রনীল কাকলির দিকে তাকিয়ে দেখেছিল যে কথাটা মুখ ফুটে কাউকে বলতে পারছে না কাকলি, সেই না বলা কথার আবেগে তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। স্বামী তাকে গ্রহণ করেনি, এত বড় কথাটা বুকের মধ্যে লুকিয়ে রাখা কি চারটিখানি কথা? সেদিন বাথরুমে যাবার ছুতো করে ইন্দ্রনীল উঠে এসেছিল কাকলির পিছু পিছু। কাকলির ঘরে এসে দেখেছিল টেবিলে মাথা রেখে সে হাউ হাউ করে কাঁদছে। ইন্দ্রনীল কাকলির সামনে এসে দুহাত দিয়ে জোর করে কাকলির মুখ তুলে ধরতেই কাকলি হঠাৎ এসে ঝাঁপিয়ে পড়েছিল তার বুকের ওপর। নখ দিয়ে পিঠের পাঞ্জাবি খিমচে ধরে চাপা স্বরে বলেছিল, কেন বিয়ে করলে আমাকে? স্ত্রীর মর্যাদা যদি নাই দিতে পারবেন, বলুন, উত্তর দিন। ইন্দ্রনীলের সারা শরীর তখন যেন একটা অদ্ভুত আবেশে আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। উত্তেজনা টের পাচ্ছিল ইন্দ্রনীল, আর সেটা টের পেতেই ইন্দ্রনীল রাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। আজ হঠাৎ সে কথা মনে পড়তেই ইন্দ্রনীল নিজেই নিজেকে বলল, ছি, যে কোনো মেয়ে বুকে মাথা রাখলেই যদি হৃৎপিণ্ডে শিরশিরে অনুভূতি হয় তবে তো তাকে ধিক্কার দেওয়া উচিত। না না, তাই বা কেন হবে? সেই রাতে শ্বশুরবাড়ির বিছানায় শুয়ে কাকলিকে অনেক আদর করার পর কাকলির ঘেটে যাওয়া সিঁদুরের টিপ আর হাসি মুখের দিকে তাকিয়ে ইন্দ্রনীলের মনে হয়েছিল, কেন সে এতদিন কাকলিকে, এমনকি নিজেকে, এই সুখ থেকে বঞ্চিত করে রেখেছিল। এটাই তো স্বামী স্ত্রীর সম্পর্কের ন্যায্য অধিকার। পরদিন বেশ সকাল সকাল উঠে পড়ল অর্পিতা। ঘুম থেকে উঠে অর্পিতা দেখল মা ফুল গাছে টবে জল দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে, আমার মুক্তি আলোয় আলোয়। অর্পিতা মনে মনে বলল, একটু অপেক্ষা করো মা, শুধু তোমাকে নয়, আমি নিজেকেও মুক্ত করতে চাই এই মিথ্যে অপমানের সম্পর্কের মোহজাল থেকে। স্কুলে গিয়ে শতরূপার হাত ধরে অর্পিতা বলল, মনে আছে তো, আজই ওই মেয়েটার অ্যাড্রেস জোগাড় করতে হবে তোর দিদির কলেজে গিয়ে। আমি মোটেই আর দেরি করতে চাই না। শতরূপা বলল, আমাকে একটু টাইম দে। দিদি বলছিল আজ কলেজে গিয়ে স্নিগ্ধাদির কাছ থেকে রিয়ার ঠিকানা জেনে নেবে কায়দা করে। স্নিগ্ধাদির সাথে ওর মোটামুটি বন্ধুত্ব আছে। অর্পিতা একটু দমে গেল, তারপর বলল, ঠিক আছে। শতরূপা বলল, কিন্তু ওর ঠিকানা নিয়ে তুই কি করবি? এমনি জাস্ট জানবো কীরকম লোকালিটিতেও থাকে। আচ্ছা, আমি ঠিকানাটা জেনে তোকে ফোনে মেসেজ পাঠিয়ে দেব। সন্ধেবেলা ফোনে মেসেজ ঢুকলো, সঙ্গে সঙ্গে শতরূপার ফোন। পেয়েছিস তো? হ্যাঁ রে, অনেক ধন্যবাদ তোকে। যেখানে রিয়া থাকে লোকালিটি খুব একটা সুবিধার বলে তো মনে হয় না। তুই যেন আবার হুট করে সেখানে চলে যাস না। আর হ্যাঁ শোন, রিয়া নাকি আজ কলেজ থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ওর মায়ের নাকি খুব শরীর খারাপ। রিয়ার মায়ের শরীর খারাপ শুনে প্রথমে তার মনে একটু আর্দ্র হলেও নিজেকে শাসন করলো অর্পিতা।
এরকম চরিত্রহীনা একটা মেয়েকে দয়া দেখানোর কোনো মানে হয় না। পরদিন স্কুলে যাবার নাম করে বেরোলেও ঠিকানা খুঁজে খুঁজে রিয়ার বাড়ির থেকে কিছুটা দূরে থমকে দাঁড়ালো অর্পিতা। দাঁত বের করা অদ্ভুত দর্শন সিরিঙ্গে একজন লোক অর্পিতার সামনে এসে দাঁড়ালো। কাকে খুঁজছেন? অর্পিতা ঢোক গিলে বলল, রিয়া বিশ্বাস কি এখানে থাকে? ও আর ওর মা থাকে মনে হয়। সিরিঙ্গে লোকটা শরীর দুলিয়ে হাসল। ওর মা তো কাল রাতেই মরেছে। মরে গেছে? বিড়বিড় করল অর্পিতা। যার সাথে কথা বলতে এখানে আসা সেই আর নেই। ওর বাড়িতে যাবেন? রিয়া তার ঘরেই আছে। অর্পিতা বলল, একা আছে নাকি ওর সাথে কেউ আছে ঘরে? সিরিঙ্গে লোকটা পিত্তি জ্বলিয়ে আবার হেসে উঠল। কে আর থাকবে দিদিমণি, একটা লোকের সাথে দুদিন খুব ফষ্টি নষ্টি চালাচ্ছিল। ট্যাক্সি করে লোকটা বাড়ি অবধি পৌঁছে দিয়েও যেত, কিন্তু দুদিন ফুর্তি করেই সে নাগর কেটে পড়েছে। কাল রাতে আমরাই তো ওর মাকে শ্মশানে দাহ করে এলাম। অর্পিতার ইচ্ছে করছিল ঠাঠি একটা চড় মারে লোকটার গালে। নিজেকে সংযত করে বলল, আমাকে রিয়ার ঘরটা দেখিয়ে দিন। রিয়ার ঘরে দরজা খোলাই ছিল। স্যাঁতসেঁতে নোংরা পরিবেশে দম বন্ধ লাগছিল অর্পিতার। রিয়া একটা ছোট তক্তপোষের ওপর বসেছিল। ওইটুকু একটা তক্তপোষে কিভাবে দুটো মানুষ শুতো ভেবে পেল না অর্পিতা। রিয়া অর্পিতার দিকে তাকালো, ম্লান হেসে বলল, তুমি অর্পিতা? মামু ভালো আছেন? আর মামিমা? মামু তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে বুঝি? অর্পিতা আচম্বিতে রিয়ার মুখে তার নাম শুনে হতভাগ হয়ে গেল। সম্বিত ফিরতেই অর্পিতা বলল, তুমি আমাকে চেনো? মামু ফোনে তোমার ফটো দেখিয়েছিল। অর্পিতা বিরক্ত হচ্ছিল। আমার বাবা তোমার কীরকম মামু? আমরা খুব গরিব, রক্তের কোনো সম্পর্ক নেই আমাদের। আমার মা তোমাদের বাড়িতে একসময় আশ্রিতা ছিল, ব্যাস এটুকুই। এর বেশি আমি কিছু জানি না বোন। মায়ের কাছে শুনেছি তোমার ঠাকুরদাই আমার মায়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন, কিন্তু বিয়ের পর মামুর বাড়ির কারো সাথে মায়ের আর কোনো যোগাযোগ ছিল না। এই কয়েক মাস আগে একদিন বাসে হঠাৎ করেই দেখা হয়েছিল মামুর সাথে। আমিও ছিলাম মায়ের সঙ্গে। মা বারণ করলেও মামু একরকম জোর করেই আমাদের ঠিকানা নিয়েছিল। অনেক চিকিৎসাও করিয়েছিল মায়ের, কিন্তু দুদিন ধরে দেখছি মামু আর আমার ফোন ধরছে না। মেসেজ করলে রিপ্লাই পর্যন্ত দিচ্ছে না। অথচ 1 লাখ টাকা মামু আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। আমি মেসেজ পেয়েছি। বিশ্বাস করো, ওই টাকা আমি চাই না, আমি ফেরত পাঠিয়ে দেব, কিন্তু মামুর সাথে আমি যে কোনো যোগাযোগ করতেই পারছি না। মেয়েটার সততা দেখে মনের ভেতর মুগ্ধতা কাজ করছিল অর্পিতার। উঠে দাঁড়িয়ে বলল, আমি আজ আসছি দিদি, আসছি। বললাম এই কারণে যে কাল আমি আবার আসতেও পারি। গটগট করে বেরিয়ে এলো অর্পিতা। সিরিঙ্গে লোকটার গলা তার কানে এলো। যাক কলা, এটা ওর ওই নাগরটার মেয়ে। জমাটি একটা ঝগড়া হবে ভাবলাম, কিন্তু সেসব তো হলো না। কেসটা কি? অর্পিতা বাড়ি ঢুকতেই কাকুলি বলল, তোর স্কুল আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? অর্পিতা বলল, স্কুলে তো যাইনি মা, আমি স্বপ্না পিসির বাড়ি গেছিলাম। ও হ্যাঁ, স্বপ্না পিসিকে তুমি বোধহয় চেনো না মা। উনি ঠাকুমার পরিচিত। ঠাকুমাই তাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, কিন্তু রক্ষা করতে পারেননি। স্বপ্না নামটা চেনা লাগলেও কাকলি বলল, বুঝলাম না। অর্পিতা সংক্ষেপে সেই গড়িয়াহাট মার্কেটে রিয়ার সাথে তার বাবাকে ঘুরতে দেখা থেকে শুরু করে আদ্যপান্ত সমস্ত ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা দিল। কাকলি সব শুনে বলল, তুমি জামা কাপড় ছেড়ে পড়তে বসো, আর আমাকে রিয়ার ঠিকানাটা দাও। কেন মা? অর্পিতা বলল, বাহ, যে কাজটা তোমার ঠাকুমা অসমাপ্ত রেখে চরম অন্যায় করেছিলেন, আজ তো আমাকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিভাবে? তোমার স্বপ্না পিসির মেয়ে রিয়াকে এ বাড়িতে সসম্মানে আশ্রয় দিয়ে। আনন্দে তখন অর্পিতার মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। কিভাবে ওই পরিবেশে রিয়া দিদি একা একা থাকবে, এই কথা যে সারা রাস্তা সে ভাবতে ভাবতে এসেছে। বলল, কিন্তু বাবা যে আর রিয়া দিদির ফোনই রিসিভ করছে না। কাকলি মনে মনে বলল, তোমার বাবা একটা কাওয়ার্ড। মুখে বলল, তুমি ঠাকুমাকে বলো আমি রিয়াকে নিয়ে আসছি এক্ষুনি। তিনি তো আবার চরম বাতিগ্রস্ত মানুষ, গঙ্গাজল ছিটিয়ে তাকে তো আবার শুদ্ধ করতে হবে। মা বেরিয়ে যেতেই অর্পিতা অফিসে বাবাকে ফোন করল, বাবা আজ রাতে সারপ্রাইজ আছে। মেয়ের কণ্ঠস্বরে খুশির আভাস পেলেও ইন্দ্রনীলের কেমন যেন ভয় ভয় করছিল। ইচ্ছে করে অফিস থেকে দেরি করে বেরোলো ইন্দ্রনীল। বাড়ি ফিরল রাত 9টার পর। বেল বাজাতেই কাকলি দরজা খুলে বলল, এত দেরি হলো কেন ফিরতে? ইন্দ্রনীল একবার কেশে নিয়ে বলল, কাজ ছিল।
কাকলি মুখ ভেঙচে বলল, বেশি কাজ করেও কোনো লাভ নেই, কারণ তোমার মতো উজবুক লোককে ম্যানেজমেন্ট প্রমোশন দেবে বলে তো মনে হয় না। বলেই গলা তুলে কাকলি বলল, এই রিয়া, দুই বোনে বসে বসে গল্প করবে বলে আমি তোমাকে এখানে আনিনি, যে যার ঘরে বই নিয়ে পড়তে বসো। ইন্দ্রনীল সোফায় বসে মোজা খুলছিল। রিয়ার নাম শুনেই তটস্থ হয়ে উঠে দাঁড়ালো। সেদিকে তাকিয়ে কাকলি বলল, আর ন্যাকামো করতে হবে না। আচ্ছা, আমাকে আর আমার মেয়েকে এতটা ছোট ভাবো তুমি? আমাদের লুকিয়ে তোমায় ওদের সাহায্য করতে হলো? আমাকেও কি একটিবার জানানো যেত না? আমাদের সম্পর্কের ভিত কি এতটাই আলগা ছিল? এমনকি দুদিন ধরে মেয়েটার ফোন পর্যন্ত তুমি ধরোনি। ভাগ্যিস অর্পিতা সেদিন তোমাদের রাস্তায় দেখতে পেয়ে ওর বন্ধুদের কাছ থেকে মেয়েটার ঠিকানা জোগাড় করে আজ ওদের বাড়ি গিয়েছিল, নইলে একা মেয়েটা যে বিপদে পড়ে যেত। গতকাল ওর মাও যে মারা গেছে। হ্যাঁ গো, কাউকে কটা টাকা পাঠিয়ে দিলেই বুঝি সব দায়িত্ব শেষ হয়ে যায়? ইন্দ্রনীল আমতা আমতা করে বলল, রিয়া কি এ বাড়িতে থাকবে? কাকলি বলল, অবশ্যই থাকবে, আগে ওর পড়াটা তো ওকে শেষ করতে হবে। ভগবানেরও নিশ্চয়ই সেরকমই ইচ্ছে। রিয়া এখানে থেকে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবে বলেই হয়তো এতদিন পর ওদের সাথে তোমার আবার দেখা হয়েছিল। বলেই ইন্দ্রনীলের দিকে তাকিয়ে চোখ টিপল কাকলি। বলল, হাঁ করে দেখছো কি? রিয়ার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু ভীষণ টকঝাল, একেবারেই মিষ্টি নয়। মামি বলে কথা, আদা জল খেয়ে আমি তোমার ওই ভাগ্নির পেছনে পড়ে থাকবো, বুঝেছো তো?